ডেটা সেন্টারের একটা বিরাট অগ্রগতি হচ্ছে এবং ইন্ডিয়ার ডেটা সেন্টারের একটা বিশাল জায়গা নিয়ে রয়েছে। ডেটা সেন্টারের ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলেছি, অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যে সমস্ত আলোচনাগুলো করেছি, যেরকম ডেটা সেন্টার কেন মনে করছি আগামী 4 বছর মধ্যে 5 গুণ বাড়বে, এটা আমার কথা নয়, যারা অ্যানালিস্ট তাদের কথা, আমি সেখান থেকে কোট করেছি। এবং যেটা 1.4 জিগাওয়াটের যে প্রসেসটা ডিমান্ড রয়েছে, সেটা 7 জিগাওয়াটে পৌঁছতে চলেছে। এবং যদি টাকার হিসেবে বলতে চলি, সেখানে টাকার হিসেব কিন্তু বিরাট, মানে মোটামুটি ধরে নাও 3 লক্ষ কোটি টাকা মতো কিন্তু মোটামুটি ডিমান্ড আসতে চলেছে 2030 সালের মধ্যে। এই বিরাট ডিমান্ড কিন্তু ডেটা সেন্টার একটা শব্দ নিয়ে নয়, ডেটা সেন্টারের মধ্যে অনেকগুলো জিনিস। কিন্তু ডেটা সেন্টারে কোন কোন কোম্পানি আগ্রহী হয়েছে সারা বিশ্বের গ্লোবালি, সেটা নিয়ে আলোচনা করেছি। ডেটা সেন্টার বলতে গেলে কোন কোন সেক্টর, সেটা নিয়ে আলোচনা করেছি। ডেটা সেন্টার কেন এত বিরাটভাবে জাম্প করতে চলেছে, সেটা নিয়ে কথা বলেছি। কোন কোন কোম্পানি এই মুহূর্তে আমি মনে করছি আগামী দিনের পোটেনশিয়াল গ্রোথ খুব ভালো রয়েছে, সেই সব কোম্পানিগুলো খুব জাস্ট ছুঁয়ে গেছি। ডিটেলস পরবর্তীকালে জানাবো। বাট বিফোর এনিথিং, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রিকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট গ্যারান্টি ফিউচার। ডেটা সেন্টারে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়াতে আগামী দিনে আগামী 5 বছরের মধ্যে ডেটা সেন্টারের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে। এই ডেটা সেন্টার পরিবর্তন বলতে অন্তত মিনিমাম 5x কিন্তু ইমপ্রুভমেন্ট হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। এবং রিসেন্ট নিউজে খবরটা পাওয়া গেল। আমরা যদি দেখি এখানে যে অ্যানালিস্ট যারা রয়েছেন, তাদের যে বক্তব্য অনুযায়ী মানি কন্ট্রোলের যে রেফারেন্স রয়েছে গতকাল, সেখানে এই রিপোর্টটা পাওয়া গেল আমাদের কাছে যে 5 টাইম হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের যে টোটাল কনজামশন রয়েছে, বর্তমানে যেটা রয়েছে মানে 1.6 জিগাওয়াটের যে সিচুয়েশন রয়েছে, যে ডিমান্ড রয়েছে, সেটা আগামী 2030 সালের মধ্যে সেটা বাড়তে চলেছে। এবং বেড়ে এক্স্যাক্ট ফিগার হচ্ছে 6 to 7 জিগাওয়াটে কিন্তু পৌঁছতে চলেছে। অর্থাৎ 1.6 to 7.0 উইদিন 4 ইয়ার্স, এই 4 বছরের মধ্যে সেখানে পৌঁছতে চলেছে। এবং আলটিমেটলি এটার যে গ্রোথ লেভেল যেটা রয়েছে, মানে এক্স্যাক্ট ডিমান্ড পুরো রয়েছে, সেটা হচ্ছে $35 বিলিয়ন। অর্থাৎ পুরো যদি আমি টাকার হিসেব করি, যে পরিমাণ টাকার কথা রয়েছে এক্স্যাক্ট ফিগার, সেটা হচ্ছে 3 লক্ষ কোটি টাকার মতো কিন্তু আমাদের এখানে টোটাল ডিমান্ড রয়েছে। এটা এতটাই ডিমান্ড রয়েছে। এটা তো বোঝা যাচ্ছে ডেটা সেন্টারের মানে মাহাত্ম্য কতটা, কি সাংঘাতিকভাবে এগোতে চলেছে ডেটা সেন্টার। এখন প্রশ্ন আসছে, ডেটা সেন্টার মানেই যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে ফেললাম এবং সেখান থেকে তো রাতারাতি বিরাট কিছু করে ফেললাম, একদম ভ্রান্ত ধারণা। এবং অনেকে ইনভেস্ট করে এই সব স্টকে অতীতেও বহুবার হয়েছে, এরকম কোনো একটা ব্যাপারে এসছে, সেখানে যখন তারা ইনভেস্ট করেছে দেখা গেছে ভবিষ্যতে কিছুই করতে পারেনি, এরকম অজস্র হয়ে গেছে, আটকে গেছে, থেমে গেছে। যেরকম জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, রিনিউয়াল সেক্টর, রিনিউয়াল তো বিরাট ব্যাপার, রিনিউয়েবল এনার্জি। তো অনেকে জেনসল ইঞ্জিনিয়ারিং বলে একটা দুর্দান্ত কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছিল, কারণ অলরেডি ভ্যারি রিনিউয়েবল এটসেট্রা সব অনেক উপরে উঠে গেছিল। এবং তার পরবর্তীকালে তারা বিরাট বড় ফাঁদে পড়ে যায় এবং তাদের সব টাকা, লক্ষ লক্ষ মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিল এমন অনেকে রয়েছে, তারা পুরোপুরি শেষ হয়ে গেছে। তাহলে কোনো একটা সেক্টরকে দেখেই ঝাঁপিয়ে পড়লাম সেই সেক্টরের যে কোনো স্টকের দিকে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এবং সেই চিন্তা ভাবনা করে যদি কেউ এগোয়, তাহলে তার আগামী দিনে কিন্তু বিরাট বড় একটা ধাক্কা রয়েছে। আজকের এই ভিডিওর মধ্যে যেটা বলার, সেটা হচ্ছে আমরা কিছু ফান্ডামেন্টালিস্ট কোম্পানিকে আলোচনা করব, ডেটা সেন্টারের একটা পসিবিলিটি নিয়ে আলোচনা করব, এবং ফিউচারে ডেটা সেন্টার আগামী 5 থেকে 7 বছরের মধ্যে কি লক্ষ্য রেখে এগোচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলার কথা রইল, সেটা হচ্ছে সেক্টর, অর্থাৎ ডেটা সেন্টার নিজে একটা সেক্টর, কিন্তু সে অন্য কোন কোন সেক্টরকে সে কিন্তু মানে চাঙ্গা করতে চলেছে আগামী দিনে, সেই সেক্টরগুলোর মধ্যে বুম আসতে চলেছে। ডাইরেক্টলি কিছু স্টক রয়েছে যারা ডাইরেক্টলি রয়েছে, কিছু ইনডাইরেক্টলি কিন্তু হেল্প করে চলেছে। তাদের মধ্যে একটা ছোট কথা বলে রাখা দরকার। তো সব কিছু বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আমি সরাসরিভাবে চলে আসবো, সেটা হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার কথার অর্থ কি? ডেটা সেন্টার যদি খুব সংক্ষেপে বলতে চাই, ডেটা সেন্টার একটা স্টোরেজ। এই ডেটা সেন্টার একটা স্টোরেজ, যেই স্টোরেজের মধ্যে সমস্ত ডেটাগুলোকে রাখা হয়। তাহলে তো খুব সাধারণ ঘটনা, কিন্তু খুব সাধারণ থেকে একটা অসাধারণ জায়গায় তৈরি করে ফেলছে ডেটা সেন্টারটা। কেন ডেটা সেন্টারটা এরকমভাবে তৈরি করে ফেলছে আমাদেরকে এরকম বিরাট কিছু? তার কারণ হচ্ছে এর মধ্যে যে ডেটা থাকে, সেখানে র্যাক বলে একটা ব্যাপার থাকে, RAC। তো রিডান্ডেন্ট অ্যাক্সেস যে টোটাল ডেটাবেস রয়েছে তার মধ্যে, অর্থাৎ নর্মাল ডেটাবেস নয়, এর মধ্যে নর্মাল সিস্টেম নয়, একটা খুব হাইলি সিকিউরড সিস্টেম যার মধ্যে সব ডেটাগুলো রাখা হয়।
এই মুহূর্তে তুমি আমার যে ভিডিওটা দেখছো, কিংবা তুমি একটা তোমার ফেসবুকে কোনো একটা ছবি আপলোড করলে, কিংবা ছোট কোনো কিছু আপলোড করে দিলে, তোমার কি জানো সেটা কোথায় গিয়ে সেভ হয়? সেটা কিন্তু সেভ হচ্ছে ডেটা সেন্টারে। আবার যখন তুমি দেখতে চাইছো, তোমার প্রোফাইলে আসছো, সঙ্গে সঙ্গে এখান থেকেই সেই ডেটাটা গিয়ে চলে আসছে সেখানে। এই যে আনা নেওয়া, তুমি আমার এখানে এলে চ্যানেলে গিয়ে সার্চ করলে কোনো একটা রেকর্ড, কোনো একটা পার্টিকুলার কোম্পানি নিয়ে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে, সঙ্গে সঙ্গে সেই ডেটা সেন্টারে সে গেল, যে সেখান থেকে ডেটাটা তুলে নিয়ে দেখালো। অতি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হচ্ছে বলে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু পিছনে রয়ে গেছে বিরাট বড় ঘটনা। এবার এই যে ডেটাগুলো কনস্ট্যান্টলি এখানে এসে জমা হচ্ছে, ট্রিলিয়নস অফ ডেটা, সেগুলো প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার জন্য শুধু একটা সার্ভার বা একটা স্টোরেজ রাখলে হবে না, এর সঙ্গে সঙ্গে দরকার পড়ছে ইলেকট্রিসিটি সিস্টেম। এবং ইলেকট্রিসিটি সিস্টেম মানে পাওয়ার সিস্টেম শুধুমাত্র রেখে দিলাম তাহলে কিন্তু হবে না, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই কিন্তু রাখতে পারতে, ইউপিএস রাখতে হচ্ছে। এবং ইউপিএস মানে ছোট্ট ইউপিএস নয়, বিরাট বড় ঘর জোড়া বড় বড় অনলাইন ইউপিএস রাখা হয়। তার মানে বোঝা গেল আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই তৈরি করে দিচ্ছে। এখানে কনস্ট্যান্টলি একটা বড় ভোল্টেজ এখানে এসে পৌঁছচ্ছে, সে ডেটাতে যাচ্ছে। শুধু ডেটা থাকলে হবে না, এর সঙ্গে দরকার পড়ছে বড় মাপের সার্ভার। এই সার্ভারগুলোকে বলা হয় এইচপিসি সার্ভার, হাই পারফরম্যান্স কম্পিউটিং সার্ভার। এই সার্ভার শুধু রাখলেই হবে না, আমাদেরকে রাখতে হয় ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে। ক্লাউডের মধ্যে ডেটাগুলো রাখতে হয়, অর্থাৎ সব ডেটা কিন্তু এখানে থাকছে না, কিছু ডেটা থাকছে ক্লাউডে, কিছু থাকছে সার্ভারে, কিছু থাকছে অ্যাক্সেসিং করছে স্টোরেজে। এই অবস্থায় রইল। এই অবস্থায় এখন কাজ হচ্ছে এই সার্ভারগুলো, বিরাট বড় বড় ঘর জোড়া জোড়া সার্ভার, সেগুলোর মধ্যে যে ডেটাগুলো থাকছে সেগুলো কনস্ট্যান্টলি অ্যাক্সেসিং হচ্ছে যখন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, সেই জন্য তাদের মধ্যে প্রচুর হিট জেনারেট করে। সেটাকে যদি ঠান্ডা না করা হয়, কিছুক্ষণের মধ্যে সেই ডেটাগুলো সম্পূর্ণ মুছে যাবে। অর্থাৎ অনেক ডেটা কিন্তু মানে বেরিয়ে যাবে, মুছে যাবে, ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। কিছু ডেটা পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে না। জাস্ট ফর এক্সাম্পল বলছি, মাই নেম ইজ এক্স, এই মাই নেম কথাটা এলো কিন্তু এক্স কথাটা এলো না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেটা মানে কিন্তু পুরোপুরি যদি না আসে তাহলে কিন্তু এই প্রবলেমটা চলে আসছে। তাহলে একটা ডেটা সেন্টারের মধ্যে অনেকগুলো বিষয় থাকছে, তাহলে সবগুলো বিষয়কে নিয়ে একটা করে এগোতে হচ্ছে। যে প্রথম ঘটনা, আমি যদি প্রথম যে ঘটনা জানতে চাইছি, যে ডেটা সেন্টারকে আমি যে বলছি আগামী দিনে 5 গুণ বাড়ছে এবং আগামী 4 বছরের মধ্যে, সেটার পিছনে কারণটা কি? প্রথম হচ্ছে এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট। তার মানে প্রথম আমি বলছি কেন হচ্ছে, 1 নম্বর রিজন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এমন বেশি লেভেলে চলে গেছে যে কনস্ট্যান্ট হিউজ লেভেল ডেটা দরকার পড়ছে। কোনো একটা ইমেজকে তৈরি করতে গেলে কত লেভেল হিউজ ডেটা দরকার পড়ে ভাবতে পারবে না। সেখানে প্রসেসিং লাগছে, ইউনিট লাগছে। দেখে মনে হচ্ছে ছবি এমনি চলে এলো, তা না, তার পিছনে রয়েছে প্রচুর প্রসেসিং, প্রচুর এনগেজমেন্ট, প্লাস প্রচুর জলের প্রয়োজন ব্যাপারটাকে ঠান্ডা করার জন্য। এই জন্য জলটাকে চেঞ্জ করিয়ে দ্বিতীয় অপশন চিন্তা করছে ইন্ডিয়া, সেটা হচ্ছে লিকুইড কুলার, লিকুইড কুলিং সিস্টেম। তো লিকুইড কুলিং সিস্টেম ব্যবস্থাটাকেও কিন্তু এরা নিচ্ছে, মানে এর মধ্যে একটা কুলিং সিস্টেম থাকছে। সেই কুলিং সিস্টেমের কাজ হচ্ছে এটাকে ঠান্ডা করা, পুরো প্রসেসটা ঠান্ডা করা। তাহলে এই লিকুইড কুলিং সিস্টেম, এরপরে হচ্ছে স্পেসের মধ্যে রাখা যায় কিনা, অর্থাৎ আমাদের যে স্পেসে প্রচণ্ড ঠান্ডা, সেখানে রাখলে আর এই কুলিংয়ের জন্য এত খরচ বা জলের জন্য যে বিশাল জলের খরচ হয়, সেগুলো সব বন্ধ করা যাবে। তাহলে এইগুলো বোঝা গেল। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে যেটা, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউডের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ডেটাকে দরকার পড়ছে। ক্লাউড মানে আমি আগে বলেছি, এখানে সংক্ষেপে যদি 1-2 মিনিটের মধ্যে বলতে চাই, ক্লাউড মানে যে সমস্ত অ্যাক্সেস করা ডেটাগুলো, যেরকম বড় বড় সফটওয়্যারগুলো অ্যাক্সেস করি, সেগুলো আমরা ভাড়ায় পাওয়া যায়। ভাড়ায় কিনতে গেলে সাধারণ যারা ছোট ছোট কোম্পানিগুলো হচ্ছে তাদের পক্ষে নেওয়া সুবিধা। কোটি কোটি টাকা দিয়ে কারোর পক্ষে সফটওয়্যার কেনা সম্ভব নাও হতে পারে, সেজন্য তারা কী করে ভাড়া নেয়, একটা বছরের মাসে একটা সার্টেন অ্যামাউন্ট তারা ভাড়া দেয়। ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে সে কাজটা করা যায়। কোনো একটা সফটওয়্যারকে যদি আমি আপলোড করে দিই, ক্লাউডের মাধ্যমে সেটাকে পুরোপুরি অ্যাক্সেস করা যায়। কোনো স্যান্ড বক্স টেস্টিং করা হয়, কোনো একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছি, সেটাকে আমি নিয়ে গিয়ে ক্লাউডে নিয়ে গিয়ে সেখানে ফেলে টেম্পোরারিলি আমি একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেখে নিলাম ফাইনাল আপলোড করার আগে যে সব ব্যাপারটা ঠিক আছে কিনা। সেখানে একসময় 15-17 জন লোক বসে আমরা নিজেরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে কাজ করছি। সেখানে বসে থেকে ক্লাউডে সফটওয়্যারটাকে নিয়ে আমরা নাড়াঘাটা করছি, সফটওয়্যারটা অ্যাক্সেস করছি, সফটওয়্যারটা টেস্টিং করছি, ফাইনাল টেস্টিং হচ্ছে এবং টোটাল ক্লায়েন্ট যখন সিগন্যাল দিচ্ছে ওকে, সেই মুহূর্তে আমরা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ফাইনালি এটাকে আপলোড করে দিচ্ছি। এই গোটা ব্যাপারটা ক্লাউডে করার সুবিধা। ক্লাউডে কোনো একটা উইন্ডোজ সিস্টেম, লাইনাক্স সিস্টেম, কোনো একটা জাভা সিস্টেম, কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো রান টাইম প্ল্যাটফর্ম তৈরি করা, এই অ্যান্ড্রয়েডের স্পেশাল সিস্টেম সেখানে তৈরি করা, এরকম অজস্র সিস্টেম কিন্তু আমরা ওখানে বসে তৈরি করে নিতে পারছি এবং সেগুলো অ্যাক্সেস করে খুব কুইকলি কাজ করছে। সুতরাং ক্লাউড কম্পিউটিংয়ের জন্য বিশেষভাবে সার্ভারের মানে ডেটা সেন্টারের ভীষণ জরুরি। 3 নম্বর হচ্ছে যে মোবাইল ডেটার ব্যবহার
এত গুণ বেড়ে গেছে এখন, যাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথে কিন্তু রেকর্ড বাড়ছে। আমরা জানি আমাদের এই বিশাল জনসংখ্যা যেটা রয়ে গেছে, এই জনসংখ্যার যে পরিমাণ লোক ইন্টারনেট ইউজ করে সেটা সারা বিশ্বের কোথাও কখনো কেউ ইউজ করে না, যে কারণের জন্য একটা হিউজ লেভেল, বিশ্বের সবথেকে বেশি, চায়না ছিল প্রথমে, এখন আমরা প্রথম হয়ে গেছি, সব থেকে বেশি আমরা ইন্টারনেট কিন্তু ইউজ করছি। এবং মোবাইল ইউজ, যত ডেটা ইউজ হচ্ছে এটা, এবং সস্তা অবশ্যই থাকার কারণের জন্য সারা বিশ্বের কিন্তু সব থেকে সস্তা ইন্ডিয়া ডেটা, তো সেই কারণের জন্য প্রচুর ইউজ হচ্ছে, সেকেন্ডসে সারাক্ষণ আমরা মোবাইল দেখে চলেছি। এইগুলোর জন্য হিউজ লেভেল ডেটা সেন্টারের প্রয়োজন পড়ছে, কারণ মোবাইল দেখছি মানে শুধুমাত্র একটা সিম্পল ডেটা সার্চ করছি না, আমি গান শুনছি, ভিডিও দেখছি, অডিও শুনছি, আমি বিভিন্ন প্রসেসিং কাজ করছি, কোনো ছবি ক্রিয়েট করছি, কোনো এক্সেলের মেল পাঠাচ্ছি, সেই এক্সেল মেলটা প্রসেস করছি, আলটিমেটলি এআই দিয়ে গোটা জেনারেট করাচ্ছি, রেকর্ডগুলোকে রিপোর্ট তৈরি করাচ্ছি, বিভিন্নভাবে পাওয়ার পয়েন্টে যে প্রসেসিংগুলো সেগুলো অটো প্রসেসিংয়ের মাধ্যমে তোমার পুরো প্রজেকশন রিপোর্ট তৈরি করে দিচ্ছি, ফিউচার প্রজেকশন রিপোর্টের মধ্যে অ্যানালিসিস করে দিচ্ছি। হিউজ লেভেলে সমুদ্রের মতো কাজ চলছে সারা ইন্ডিয়া জুড়ে, সেই জন্য মোবাইল ডেটা ইউজটা প্রচুর হচ্ছে, ইন্টারনেট ইউজারের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এবং এই সব কারণের জন্য বিরাটভাবে আমি যদি বলি, এই ইন্টারনেট ইউজের সংখ্যাটা এখন এই মুহূর্তে কত আছে জানো? 950 মিলিয়ন, 950 মিলিয়ন ইউজার কিন্তু এই মুহূর্তে অ্যাক্সেস করছে ইন্ডিয়াতে। বুঝতে পারা যাচ্ছে কত বিরাট সংখ্যাটা, সারা পৃথিবীতে কোনো দেশে এত বড় ইউজ কোথাও হয় না। এই কারণের জন্যই বড় বড় যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে আমাদের দেশে আসার জন্য। যেরকম এই মুহূর্তে যেসব কোম্পানিগুলোর কথা বলবো যারা কিনা এই ব্যাপারে কাজ করছে, যেরকম প্রথম ঘটনা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট হিউজ লেভেলে কিন্তু আমাদের দেশে মানে অলরেডি ইনভেস্ট করেছে। বেঙ্গালুরুতে এদের বড় একটা ডেটা সেন্টার তৈরি হচ্ছে, অলরেডি ফিনিশিং জায়গা রয়েছে। গুগলের কথা যদি বলি, গুগল প্রথমে $10 বিলিয়ন এখানে ইনভেস্ট করেছিল, পরে আরও বাড়িয়ে 12 করেছে, মানে 2 বিলিয়ন আরও বাড়িয়েছে 12 বিলিয়ন। মোস্ট প্রবাবলি আরও কাজ চলছে, রিসেন্ট খবর আমি জানি না। কনস্ট্যান্টলি এরা কিন্তু অ্যাক্সেস করছে, ডেটা সেন্টার অলরেডি তৈরি হয়ে গেছে, সেখানে প্রসেসিং টেস্টিং কাজ চলছে। পুরো ব্যাপারটা মানে যেটা চ্যাট জিপিটির যে গুগল এআই যে রয়েছে, মানে জেমিনি এআই বলে, তারা কিন্তু টোটালটা এখানে নিয়ে গিয়ে জেমিনি এআই প্রসেস করছে। এবং তার কারণ হচ্ছে ইন্ডিয়ানদের স্টাডি করছে। এআই কিন্তু বেসিক্যালি স্টাডি করে জাস্ট একটা ছোট্ট শিশুর মতো। প্রতি মুহূর্তে তুমি যে কোশ্চেনগুলো করছো, তোমাকে অ্যানালিসিস করে তুমি কী ধরনের চাইছো, কী করছো না করছো, এটা জানা ভীষণ জরুরি। এখানে জায়গা কম। এলএলএম বলে একটা ব্যাপার আছে। এই এলএলএমের সহজভাবে যদি বলি, অ্যাব্রিভিয়েশন দিয়ে যাচ্ছি না, আমি যদি সহজ করে বলি, একটা শিশু যেরকমভাবে লার্ন করতে থাকে, শিখতে থাকে, কি তার বাবা মার কাছ থেকে হোক, বন্ধু বান্ধব, ঠিক সেরকমভাবে এই মেশিনও নিজে নিজে শিখতে থাকে যে বাঙালিদের কালচার, ইন্ডিয়ানদের কালচার, তারা কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে, কোনটা ভালো, কোনটা খারাপ, কোন দিকে কী সুবিধা, কোনটা অসুবিধা, কী কী জিনিসকে পছন্দ করছে, কোন কোন প্রোডাক্ট বেশি পছন্দ করছে, কোন প্রোডাক্ট পছন্দ করছে না, কীভাবে অ্যাক্সেস করতে যাচ্ছে, রাস্তাঘাটে কীরকমভাবে, এভরিথিং, মানে তোমার খুঁটিনাটি প্রতিটি বিষয়কে কিন্তু এই এআই শিখছে, তোমার কাছ থেকে শিখে যাচ্ছে। তুমি কোনো ডেটা, কনফিডেন্সিয়াল কোনো ডেটা কোনো দিন কিন্তু এলএলএমের মধ্যে শেখাবে না, তাহলে ও কিন্তু তোমার ঠিকুজি গোষ্ঠী জেনে যাবে এবং ভবিষ্যতে কোনো না কোনো সময় তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তুমি নিজেও জানো না কোন সময় তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। আর জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, তুমি কোনো একটা খাবার পছন্দ করো, হঠাৎ করে দেখবে কোনো এক সময় তোমাকে ঠিক সেই খাবারের অ্যাডভার্টাইজগুলো হঠাৎ করে আসতে শুরু করে দিচ্ছে। তুমি অবাক হয়ে যাচ্ছ যে কী করে, গুগল খুললেই চলে আসছে, ইউটিউব খুললেই চলে আসে খাবারটা, তুমি অবাক হয়ে গেলে। হঠাৎ এরপর ভবিষ্যতে একটা দিনের কলিং বেল লোক চলে আসবে, এসে বলবে, এই দেখুন ম্যাডাম, কি স্যার এই খাবারটা আপনি পছন্দ করেন, আমি এর গিফট নিয়ে এসেছি, বা এই খাবারটা নিয়ে এসেছি, দেখুন তো কেমন লাগে, স্যাম্পলটা দেখুন তো, আমরা নতুন প্রোডাক্ট বানিয়েছি। তুমি অবাক, জানো না কিছু, কিন্তু অলরেডি তুমি খাবার নিয়ে সার্চ করেছো, তুমি জানতে চাইছো সেটা নিয়ে। তোমার মনের ভিতরে একটা প্রবলেম রয়ে গেছে। কি মারাত্মক ঘটনা, ছোট করে বলি এখানে, 1 মিনিটে বলার মতো করে। এআই আলটিমেটলি কিন্তু মানুষের সাইকোলজি জেনে মানুষকে কিন্তু একদিকে শেষও করেছে। এমন ঘটনা একাধিক রয়েছে, ভয়ঙ্কর ঘটনা। পুরো একজন বোধহয় হল্যান্ড না সুইডেনের ভদ্রলোক, তার স্ত্রী চলে গেছে তাকে ছেড়ে, এটসেট্রা এটসেট্রা, একাকিত্ব, টোটালি এআইয়ের সঙ্গে কথা চ্যাট করতে করতে এআই তার ওয়াইফের মতো মনে করে নিয়েছে। প্রতিটি বিষয়ে খোঁজ খবর নিত এআই, মোবাইলে মেসেজ করে জানাচ্ছে তুমি ওষুধটা খাবে, তুমি এই কাজটা করবে, মানে টোটালি ডিপেন্ড হয়ে গেছিলো। এবং হঠাৎ একদিন যখন একটা গভীর প্রশ্ন করলো লোকটা, তার উত্তরে এআই বললো, আমি এআই, আমি মানুষ না। লোকটার মধ্যে এমন লেভেলের ফ্রাস্ট্রেশন চলে এলো যে শেষ পর্যন্ত সেটা শেষ কাজ করেছিল, যেটা এখানে বলা যাবে না। তো এই রকম ঘটনাগুলো কিন্তু ঘটেছে, একাধিক পেপারে বেরিয়েছে। আমি ভবিষ্যতে যদি সম্ভব হয় একদিন এগুলোকে নিয়ে একটা ভিডিও করবো, সেখানে দেখতে পারবে এআই কি ভয়ঙ্কর অবস্থা করছে। যেগুলো সিনেমায় আমরা আই রোবট দেখেছিলাম, সেখানে যেরকম কাজ করছে এখানে সেম কাজ করেছে। আমি 3 নম্বরে চলে আসছি। এরপরে যে কোম্পানি বলবো সেটা হচ্ছে অ্যামাজন।
অ্যামাজন কিন্তু এই একভাবে ওয়েব সার্ভিস এরা কিন্তু এগিয়ে চলেছে অ্যামাজন, বুঝতে পারছো, প্রোডাক্টগুলো ওরা এইভাবে বিক্রি করে। এছাড়া আরেকটা কোম্পানি কাজও করছে আমাদের ইন্ডিয়ান কোম্পানির মধ্যে, আদানি। এদের আদানির পুরো একটা নাম রয়েছে, আদানি কনেক্স বলে, CONNEX কানেক্স। আর রিলায়েন্স তো রয়েছে একটা বিরাট বড় কাজ নিয়ে, রিলায়েন্স পুরো ডেটা সেন্টার তৈরি করছে। এই লেভেলের ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট খুব কম হয়েছে, যেটা একটা বিরাট। তাহলে এরা সব বড় বড় কোম্পানিরা সব হাত ধুয়ে পড়ে গেছে ইন্ডিয়ার পিছনে, এবং তার কারণ হচ্ছে সকলেই জানে যে আসল মধুর হয়ে গেছে ইন্ডিয়াতে। তো সেই কারণের জন্য কিন্তু সবাই আমেরিকা ছেড়ে, চায়না ফাইনা ছেড়ে সব কোম্পানি চলে এসছে এখানে। সেমিকন্ডাক্টর লেভেলের কাজ শুরু হয়ে গেছে বিরাটভাবে এখানে। ইভেন রিসেন্ট যে খবরটা নিশ্চয়ই তোমরা জানো যে এতদিন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং কাজ করতো না, রিসেন্টলি টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে হাত মিলিয়েছে TSMC, এবং সেখানে মোস্ট অফ TSMC তারা মিলেমিশে কিন্তু এখানেই একটা রিসেন্ট টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে ASML একটা ম্যানুফ্যাকচার করে যন্ত্র তৈরি করে, যারা চিপ ম্যানুফ্যাকচার করে সেই যন্ত্র তৈরি করে, তাদের সঙ্গে কিন্তু টাটা ইলেকট্রনিক্স একটা হাতে হাত মিলিয়ে কাজ শুরু হতে চলেছে নেদারল্যান্ডস মোস্ট প্রবাবলি। এবার আসছে কি সেকেন্ড জায়গায়, স্টকগুলোর ক্ষেত্রে। আমরা তো স্টক ব্যাপার বুঝে গেছি, প্যারামিটার আমরা বুঝে গেছি, এইগুলোর জন্য কাজে লাগছে, আমরা বুঝে গেছি কোন কোন কোম্পানি এখানে যুক্ত হচ্ছে। এবার আসছে আর একটা জিনিস, সেটা হচ্ছে IPO কী আসতে চলেছে খুব শিগগিরই ডেটা সেন্টারের ওপরে। প্রথম IPO হচ্ছে সিফির একটা IPO আসছে, সেকেন্ড ওয়ান CTRLS ডেটা সেন্টার বলে একটা আসছে, ইয়োট্টা বলে YOTTA ওয়াট্টা বলে একটা আসছে, নেক্সট্রা ডেটা বলে একটা আসছে, নেক্সট্রা NXTRA ডেটা বলে একটা আসছে, ESDS সফটওয়্যার সলিউশন বলে আরেকটা আসছে। এইগুলো কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে। এগুলোর মধ্যে সিফি আমরা নাম শুনেছি, এছাড়াও আছে ওট্টা যেটা রয়েছে, এরা কিন্তু ডাইরেক্টলি ডিসির ওপরে কাজ করবে ভবিষ্যতে। 3 নম্বর আছে ESDC, এরা হচ্ছে ডাইরেক্ট রয়েছে। 4 নম্বর কিছুটা মানে নেক্সট্রা ডেটা বলে একটা আছে, নেক্সট্রা ডেটা, এরা কিন্তু ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি কাজ করছে, এবং CTRLS DS ডাইরেক্টলি কাজ করছে। এই হচ্ছে কোম্পানিগুলো। তাহলে এইগুলো বোঝার পরে এবারে আমি চলে আসবো শেষ পার্টের দিকে, কোন কোন কোম্পানি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। সেটা হচ্ছে এক্ষেত্রে ডেটা সেন্টার তৈরি হচ্ছে মানে কোন কোন সেক্টরগুলো এর সঙ্গে যুক্ত রয়েছে। 1 নাম্বার তো ডেটা সেন্টার যারা অপারেটর ব্যাপার রয়েছে, অপারেটর যেসব কোম্পানিগুলো, সেগুলোর ক্ষেত্রে সুবিধা রয়েছে। সেকেন্ড হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড ট্রান্সফরমার রিলেটেড যারা রয়েছে তারা, মানে ইনক্লুডিং BESS ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, সেগুলো হতে পারে। 3 নাম্বার হচ্ছে কুলিং সিস্টেম, যেগুলো তৈরি করছে, যেরকম আমি এখানে বলছিলাম কুলিং সিস্টেম ঠান্ডা করার জন্য। এবং ফাইবারের ব্যাপারে কিছু কোম্পানি রয়েছে, কেবল অ্যান্ড ফাইবারের ব্যাপারে কাজ করছে। আর একটা EPC অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, EPC, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মানে AI ইনফ্রাস্ট্রাকচার। এই 5টা ভাবে কিন্তু কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেবলের উপরে যারা রয়েছে, পাওয়ার ট্রান্সফরমার, পাওয়ার ইলেকট্রিক এবং পাওয়ার রিলেটেড ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, এদের উপরে কাজ করছে। এই দুটো সব থেকে বেশি কিন্তু কাজ চলছে। এছাড়া কি অন্যগুলো হচ্ছে না? ইনফ্রা কাজ করছে না? অবশ্যই কাজ করছে, সবগুলি কাজ চলছে। তাহলে এর পরে আসছি কোম্পানিগুলোর ক্ষেত্রে। ডিরেক্টলি যে কোম্পানিগুলো কাজ করছে এর মধ্যে, সেই কোম্পানিগুলোর প্রথম যে কোম্পানি আমি বলতে চলেছি সেটা টেকনো ইলেকট্রিক রয়েছে। এই কোম্পানিটা ভালোভাবে কাজ করছে, বিরাট বড় একটা ভবিষ্যৎ রয়েছে। যদি চাও এই কোম্পানির ডিটেলসটা আমি ভবিষ্যতে বলবো, তাহলে সেক্ষেত্রে তোমরা কোন কোম্পানি সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে। আমি ডেটা সেন্টারের সংখ্যা রিলেটেড শুধু বলছি, আর অন্য কোনো সেক্টর বলছি না। তাহলে টেকনো ইলেকট্রিক ফার্স্ট ডাইরেক্টলি কাজ করছে এখানে। সেকেন্ড কে করছে? অনন্তরাজ কিন্তু অনেকটা কারেক্ট হয়ে একটা বিউটিফুল জায়গায় চলে এসছে। অনন্তরাজ এখানে কাজ করছে, আগে রিটেলে ছিল, এখন ডাইরেক্টলি চলে এসছে। টেকনো ইলেকট্রিক $1 বিলিয়ন মতো বিরাট বড় পরিমাণ টাকা কিন্তু খরচ করছে, বিরাট বড় জায়গা নিয়েছে, সেখানে একটা মানে দারুণভাবে কাজ শুরু করে দিয়েছে। এবং ফিউচারে ওরা বলছে আমরা আগামী দিনে দারুণভাবে এগোতে চলেছি। ম্যানেজমেন্ট থেকে 22% মোটামুটি গ্রোথ রেটে প্রজেকশন রিপোর্ট দিয়েছে, খুব ভালো কথা। আমি তৃতীয় কোম্পানির কাছে যাব, সেই কোম্পানিটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স ডেটা সেন্টারে কাজ করে, ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি। এবং ডেটা সেন্টার ছাড়া আরেকটা কাজ করে, নেটওয়ার্কের ওপরে কিন্তু কাজ করে। এই যে নেটওয়ার্কটা পুরোপুরি লিঙ্ক করে রেখেছে এগুলোর সঙ্গে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু ব্ল্যাক বক্স কাজ করছে। ব্ল্যাক বক্সে আরও পার্শিয়ালি কাজ করে, ডাইরেক্টলি নয়। আরেকটা কথাই বলতে যাবো, সেই কোম্পানির নাম হচ্ছে স্টারলাইট টেকনোলজি। নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো।
STERLIT, আমি একে নিয়ে কখনো কথা বলিনি। স্টারলাইট টেকনোলজিও কিন্তু এখানে কাজ করে। স্টারলাইট যে কাজকর্মগুলো করে সেটা হচ্ছে ফাইবার। এই যে টোটাল সিস্টেমে যে হাই স্পিড নেটওয়ার্ক দরকার, হাই স্পিড ডেটা যাবে, যার জন্য যে ফাইবারটা দেওয়া দরকার, সেই ফাইবারটা কিন্তু স্টারলাইট টেকনোলজি দিচ্ছে। এবং শুধু সেইটুকু বলেই শেষ হলো না, এখানে একটা অনেক কিছু বিষয় আছে। একটা কোম্পানি বোঝা, সেই কোম্পানি কাজ করা মানে একটা সাংঘাতিক ব্যাপার, সেইগুলো স্টারলাইট কাজ করছে। বেশ, আমি সেটা এখন আর সেই জায়গা নেই এত বিষয়ের মধ্যে। এবার আমি আবার পরের দিকে আমি যে কোম্পানির কথা বলছি এর পরে বলবো, সে কোম্পানির নাম হচ্ছে কেবেলের ব্যাপারে কাজ করছে, KEI ইন্ডাস্ট্রিজ। KEI ইন্ডাস্ট্রিজ কেবেল রিলেটেড কাজকর্মগুলো করছে। দুরন্ত কোম্পানি, ভবিষ্যতে ভালো করতে পারে। এইগুলো মোটামুটি ডেটা সেন্টার একটা জায়গা এর। এছাড়া আরও অনেক ডেটা সেন্টার স্টক রয়েছে, কে কী কিনে রেখেছে সেটা আমাকে জানাতে পারো। আর কেউ যদি ডেটা সেন্টারের কোনো একটা কোম্পানিকে, কোনো একটা স্টককে নিয়ে অ্যানালিসিস চাও, সেটা কিন্তু অবশ্য কমেন্ট বক্সে লিখে রাখবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর সব থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। নো বাই or sell বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট yourself or your advisor, past date guarantee, future performances.